প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমরা তোমাদের টেক্সট বইয়ের লেসন 6-এর একটি কবিতা মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল নামে কবিতাটি পড়ব। কবিতাটি লেখা এমিলি জেন ব্রন্টির। আমরা কবিতাটি পড়ার আগে এমিলি জেন ব্রন্টি সম্বন্ধে কিছু জেনে নেব। একটি জেনে নেওয়াটা দরকার এই জন্য কারণ তাদের লাইফ থেকে তোমরা অনেক ইন্সপিরেশন পেতে পারো। কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে এমিলি জেন ব্রন্টি এবং তার পরিবারের অন্য সদস্যরা বড় হয়েছেন। তো এমিলি জেন ব্রন্টি তিনি জন্মগ্রহণ করেছিলেন 1818 সালের 30শে জুলাই। জায়গাটা কোথায়? জায়গাটা ইংল্যান্ডের মধ্যে ইয়র্কশায়ার বলে একটা জায়গা আছে। ইয়র্কশায়ার, তোমরা যারা ক্রিকেট খেলো তারা নাম শুনে থাকতে পারো। আমাদের সৌরভ গাঙ্গুলি, যুবরাজ সিং, আরও অনেক ক্রিকেটার তারা ইয়র্কশায়ারে কাউন্টি ক্রিকেট খেলে এসেছেন। তো ইয়র্কশায়ার কাছে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে থর্নটন। সেইখানে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম কি ছিল? তার বাবার নাম ছিল প্যাট্রিক ব্রন্টি। প্যাট্রিক ব্রন্টি তিনি একজন ক্লার্জিম্যান ছিলেন, অর্থাৎ তিনি গির্জার যাজক ছিলেন। কিন্তু তিনি ছিলেন অত্যন্ত শিক্ষিত, প্রগতিশীল। তার বাড়িতে নিউজ পেপার, ম্যাগাজিন, পিরিয়ডিক্যালস, প্যাম্পলেট সব কিছু আসতো এবং তিনি তার ছেলে মেয়েদের উৎসাহ দিতেন পড়ার জন্য। তো এমিলি ব্রন্টি মা, তার নাম ছিল মারিয়া ব্র্যানওয়েল। তোমরা ভালো করে শুনবে, এই কবিতাটা তোমরা বুঝতে পারবে এই জীবনীটা জেনে থাকলে, আর তোমাদের নিজেদের জন্য জানা দরকার। মারিয়া ব্র্যানওয়েল আর প্যাট্রিক ব্রন্টি তাদের 6 সন্তান ছিল। 5 জন মেয়ে এবং 1 জন ছেলে। মারিয়া, এলিজাবেথ, শার্লট, ব্র্যানওয়েল, এমিলি ও অ্যান। মারিয়া, এলিজাবেথ, শার্লট, ব্র্যানওয়েল, এমিলি ও অ্যান। এই যে 6 জন, এরা কিন্তু প্রত্যেকেই অত্যন্ত গুণী ছিল। পরিবারের একমাত্র মেল চাইল্ড ছিল ব্র্যানওয়েল। বাকি তোমার কি বলে, মারিয়া, এলিজাবেথ, শার্লট, এমিলি এবং অ্যান, এরা সবাই ছিল ফিমেল চাইল্ড। তো এরা সবাই কিন্তু পড়াশোনা বা কালচারাল দিক থেকে অনেক কিন্তু অ্যাডভান্স ছিল। তারা কিন্তু এই চর্চাটা করতো, তারা অত্যন্ত রুচিশীল ছিল। এবারে দেখো, তাদের জীবনের প্যাথেটিক দিকগুলো কিন্তু তোমাদের শুনলে তোমাদের নিজেদেরও খারাপ লাগবে। যে এমিলি ব্রন্টি, তার মা, তার নাম কি বলেছিলাম? মারিয়া ব্র্যানওয়েল। মারিয়া ব্র্যানওয়েল মারা গেলেন 1821 সালে। তাহলে 1818 জন্মেছিলেন কে? এমিলি ব্রন্টি। মা মারা গেলেন কবে? 1821 সালে। তাহলে এমিলির বয়স কত তখন? মাত্র 3 বছর। বুঝতে পেরেছ? মানে সমস্ত ছেলেমেয়েরা তখনও 8 বছর অতিক্রম করেনি, তার আগেই কিন্তু তার মা মারা গেলেন। তাহলে ভাবো, 6টা ছেলে মেয়ে রীতিমতো মানে অথই জলে পড়ে গেল। যাই হোক, মারিয়ার একজন বোন ছিল, মানে এদের মাসি, তার নাম হচ্ছে এলিজাবেথ ব্র্যানওয়েল। সে আসার পর এরা অনেকটা সেভড হলো। সে এসে ওদের প্রচুর কেয়ার নিল, ওদের মানে বড় করা থেকে, ওদেরকে পড়াশোনা করানো থেকে সব দায়িত্ব সে প্রায় নিজে কাঁধে তুলে নিল। তো এই যে 6 জন ছেলে মেয়ে, এরা তো তোমাদের বললাম, মানে এরা পড়াশোনা করতেও ভালোবাসতো, আর এরা বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি নিয়েও থাকতো। এদের যে বড় 4 জন, মানে 4 মেয়েদের মধ্যে যারা 4 জন বড়, তারা হচ্ছে কে কে না, তারা হচ্ছে মারিয়া, এলিজাবেথ, শার্লট এবং এমিলি। এদেরকে একটা স্কুলে ভর্তি করা হলো। এবারে দেখো, মারিয়া ব্র্যানওয়েল অর্থাৎ তাদের মা, সে তো মারা গিয়েছিলেন। তিনি হচ্ছে মানে ক্যান্সারে মারা গিয়েছিলেন। এবারে দেখো, যে বড় 2 মেয়ে, মারিয়ার নাম ছিল তার মায়ের অনুসারে, আর তারপরের মেয়ে এলিজাবেথ নাম হয়েছিল তার মাসির নাম অনুসারে।
এরা দুজন কিন্তু স্কুল ছাড়তে বাধ্য হলো। এবারে তার পরপরই প্রায় মানে টিউবারকিউলোসিস রোগে, মানে যেটাকে তোমরা টিবি বলে জানো, সেই টিউবারকিউলোসিস রোগে তারা মারা গেল। মানে টিবি রোগের তখন সেভাবে কোনো চিকিৎসা ছিল না। তখন টিবি রোগটায় মানে হলে মারা যাওয়াটা একবারে প্রায় অবধারিত ছিল। তো তার জন্য প্যাট্রিক তার ছেলে মেয়েদের আর সেরকমভাবে বাইরে পাঠানোর কথা চিন্তা করছিল না, কিন্তু বাড়িতে কিন্তু তাদেরকে পড়াশোনা করানোর ব্যবস্থা তিনি করেছিলেন। এবারে বাড়িতে থেকে তারা যাতে ভালোভাবে এডুকেশন পেতে পারে, সেটা কিন্তু প্যাট্রিক সবসময় চেষ্টা করতেন। তোমরা এই কবিতার মধ্যে দেখতে পাবে যে এই কবিতার মধ্যে তার বাবা সম্বন্ধে এমিলি ব্রন্টি কি বলেছেন। হ্যাঁ, তো এই জন্য তোমাদের এই ব্যাকগ্রাউন্ডটা বলছি, তোমাদের জানা দরকার। তো ভয়ঙ্কর প্রতিকূলতার মধ্য দিয়েও তারা তো পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিল। এবারে পড়াশোনাও নয়, পড়াশোনা কেন বলছি, তারা কিন্তু সমস্ত আর্ট ওয়ার্ক, তোমার রাইটিং, হ্যাঁ, সেইগুলো চালিয়ে কিন্তু তারা যাচ্ছিল। এবারে এই যে তোমার কি বলে ব্র্যানওয়েল ব্রন্টি, যে একমাত্র পুরুষ চাইল্ড ছিল, মেল চাইল্ড ছিল, তো সে কিন্তু ওদের কিন্তু খুব হেল্প করতো, গাইড করতো। তার কিন্তু আর্টিস্টিক সেন্সটা খুব ভালো ছিল। এবারে এরা একটা তো ফাঁকা জায়গায় থাকতো, বাইরের সেরকম কোনো মেলামেশার জগৎটা তাদের ছিল না। এরা নিজেদের মধ্যে কিন্তু এদের সম্পর্ক খুব ভালো ছিল। সমস্ত কিছু দুঃখ আনন্দ তারা নিজেদের মধ্যে শেয়ার করতো। এমনকি লেখালেখি, আর্ট ওয়ার্ক, তারা কিন্তু নিজেদের মধ্যে পরস্পর আলোচনা করতো। আর গুণ বলা যায় যে ব্র্যানওয়েল ব্রন্টির কিন্তু প্রচণ্ড গুণ ছিল। সে এদেরকে গাইড করতো, মানে কোনটা ঠিক হচ্ছে ভুল হচ্ছে, কিভাবে উন্নতি করতে হবে। ও ছিল মানে ওদের এক প্রকার মধ্যমণি বলা চলে। কিন্তু কি হলো জানো, দেখা গেল একটা সময় আহ, মানে এলিজাবেথ ব্র্যানওয়েল 1842 সালে মারা গেলেন। তার মানে বুঝতে পারছো তাদের মাথা থেকে আরও একটা ছাতা, মানে একটা আমব্রেলা ফিগার, তিনিও চলে গেলেন। তো যে এলিজাবেথ ব্র্যানওয়েল তিনি চলে যাওয়ার পর তো বেশ কিছুটা টাকা তিনি এই বাচ্চাদের জন্য রেখে দিয়েছিলেন। এবারে তখন তোমার কি বলে এমিলি ব্রন্টি বা শার্লট ব্রন্টি, এদের বয়স প্রায় প্রায় 19 হয়ে গেছে। তো এরা তখন কি করছিল যে এরা একটা মানে টিচিং প্রফেশন নিয়েছিল, যেখানে একটু যারা রিচ পার্সন তাদের চিলড্রেনকে পড়ানোর জন্য। তো এবারে দেখো এরা এরা কিন্তু মানে কালচার দিক থেকে অনেক উন্নত হলো, এদের কিন্তু আর্থিক অবস্থা ভালো ছিল না, এরা অত্যন্ত গরিব ছিল। তো এবারে দেখা গেলো এলিজাবেথ যখন কিছু টাকা পয়সা রেখে গেছেন, তখন ওরা ঠিক করলো যে ওরা সব ছেড়ে দিল, দিয়ে যে আমরা কেবলমাত্র লেখা এবং লিটারেচার নিয়েই থাকবো, লেখাজোখা নিয়ে থাকবে বলে ওরা ঠিক করলো। ওরা সব কিছু ছেড়ে দিল, নিয়ে ওরা ঠিক করলো একটা কবিতার বই বের করবে। তো এখন কবিতার বই কে কে বের করবে না, 3 বোন, শার্লট ব্রন্টি, এমিলি ব্রন্টি, অ্যান ব্রন্টি। এবারে কবিতার বই তো বেরোবে, এবার একটা পাবলিশার ঠিক করতে হবে। আর পাবলিশার পাওয়া গেল, কিন্তু পাবলিশার শেষ মুহূর্তে বেঁকে বসলো, বললো দেখো তোমাদের বই চলবে কি না চলবে তার ঠিক নেই, তোমাদের কিন্তু নিজের দায়িত্বে বইটা বের করতে হবে। তো ওরা তখন তাদের সঞ্চিত যে অর্থটা ছিল, যেটা এলিজাবেথ ব্র্যানওয়েল তাদের জন্য রেখে গিয়েছিল, সেটা দিয়ে ওরা স্থির করলো যে ওরা কবিতার বইটা বার করবে। কিন্তু কবিতার বইটা যখন বার করতে যাবে, তখন তো ওদের মনে হলো যে আমরা যদি আমাদের নামে বইটা বার করি, তাহলে কিন্তু লোকে হয়তো বইটা নাও পড়তে পারে। কারণ ওরা ভাবলো যে যখন লোকেরা জানবে যে মেয়েরা কবিতা লিখেছে, তখন লোকে ভাবতে পারে মেয়েরা কি কবিতা আদৌ লিখতে পারবে, ভালো কবিতা লিখতে পারবে। তারা তখন হয়তো পড়বে না, না পড়েই হয়তো রিজেক্ট করে দেবে। মানে সেই যুগে মেয়েদের কি অবস্থা ছিল বুঝতে পারছো। তারা কেবলমাত্র আর্থিক ব্যাপারটা মাথায় রেখে এবং লোকেরা যাতে পড়ে কবিতাগুলো, সেটার জন্য তারা কি করলো যে তাদের মেয়ে হিসাবে আইডেন্টিটিটা লুকালো, এবং 3জন পুরুষের ছদ্মবেশ নিল, যেন তারা 3 ভাই। এই 3জন পুরুষের নামগুলো কি নিল, পেন নেম, ছদ্মনাম কি নিল না, শার্লট ব্রন্টি নিল কিউরার বেল, আর তোমার কি বলে এমিলি ব্রন্টি নিল এলিস বেল,
আর তোমার অ্যান ব্রন্টি নিল অ্যাক্টন বেল। বুঝতে পেরেছো? তো এরা তিনজনের ছদ্মনাম এই জন্য নিল যাতে তাদের লেখাজোকা লোকে পড়ে এবং খানিকটা টাকাও মানে উঠে আসে এর থেকে, যেন বইগুলো বিক্রি হয়। এই অবস্থা। এরা তিনজনে যে কবিতার বইটি প্রকাশ করলো সে বইটির নাম হচ্ছে পোয়েমস বাই কিউরার, এলিস অ্যান্ড অ্যাক্টন বেল। তো এই কবিতার বইটাতে ভালো ভালো কবিতা ছিল, এমনকি মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল এই কবিতাটাও ছিল। তো এই কবিতাটা যখন চললো না, কবিতাগুলো যখন লোকে পড়লো না, মাত্র 2 কপি বা 3 কপি বই বিক্রি হয়েছিল, তখন তারা খুব মুষড়ে পড়লো এবং তারা ঠিক করলো যে আমাদের অন্যদিকে টার্ন করা উচিত। উই শুড ট্রাই আওয়ার হ্যান্ডস ইন সাম আদার ফিল্ড। ওই জন্য তারা ঠিক করলো যে নভেল বা ফিকশান লেখার, ফিকশানে তারা কিন্তু রিমার্কেবল সাকসেস পেল। তো তিনজনই ফিকশান লিখেছিল, খুব বিখ্যাত বিখ্যাত ফিকশান, যেগুলো এখন বর্তমানে ক্লাসিক রূপে গণ্য হয়। শার্লট ব্রন্টির লেখা উপন্যাসটির নাম ছিল জেন আয়ার, আর এমিলি ব্রন্টি তার বিখ্যাত উপন্যাসটির নাম ছিল উদারিং হাইটস, যে কবির কথা তোমরা পড়ছো এখন। আর অ্যান ব্রন্টি তারও খুব সুন্দর লেখা রয়েছে, একটির নাম ছিল অ্যাগনেস গ্রে, আরেকটির নাম ছিল দি টেনান্ট অফ ওয়াইলফ্রেড হল। তো এই বইগুলি বিখ্যাত হয়েছিল। এদের মধ্যে যতটুকু আমার জানা আছে সব থেকে বিখ্যাত হয়েছিল জেন আয়ার। কিন্তু উদারিং হাইটস খুব ভালো উপন্যাস, আমি পড়েছি, তোমরাও বড় হয়ে পড়বে। উদারিং হাইটস উপন্যাসটি কবে প্রকাশিত হয়েছিল? 1847 সালে। 1846 সালে কি বেরিয়েছিল? পোয়েমস বাই কিউরার, এলিস অ্যান্ড অ্যাক্টন বেল। ঠিক তার পরের বছরই তাহলে 1847 সালে বেরোলো এমিলি ব্রন্টির উপন্যাস উদারিং হাইটস। তার ঠিক পরের বছর 1848 সালে মারা গেলেন তোমার ব্র্যানওয়েল ব্রন্টি, ঠিক তার পরের বছর। এরপরে দেখো, ব্র্যানওয়েল যখন মারা গেলেন ঠিক তার 3 মাস পরেই মারা গেল এমিলি ব্রন্টি। ব্র্যানওয়েল এবং এমিলি দুজনে আবার দুজনেই মারা গেল টিউবারকিউলোসিস অর্থাৎ টিবিতে। এমিলি যখন মারা গেল তখন তার বয়স মাত্র 30 বছর। তাহলে দেখো, লিটারেচার এবং তোমার কি বলে ক্রিয়েটিভিটির দিক থেকে যারা এত সাকসেসফুল ছিল এবং এত যারা ট্যালেন্টেড ছিল, তাদের উপরে দেখো কীরকম মারাত্মক মিসফরচুন নেমে এলো। হ্যাঁ, কিন্তু তারা তো হাল ছাড়েনি, তারা তো বিভিন্ন সময়ে জীবন যুদ্ধে তাদেরকে লড়তে হয়েছে, তাদের মিসফরচুনের বিরুদ্ধে লড়তে হয়েছে, ব্যাড লাকের বিরুদ্ধে লড়তে হয়েছে, তারা কিন্তু হাল ছেড়ে দেয়নি। তারা শেষ পর্যন্ত দেখো নিজেদেরকে সাহিত্যের জগতে প্রতিষ্ঠা করেছে। আজকেও আমরা তাদের লেখা পড়ছি। দেখো, তোমাদেরও বলবো, দেখো এত কষ্ট করেও তারা কিন্তু সৃষ্টিশীলতা করে গেছে, তারা লেখাপড়া করে গেছে। তাহলে সকলে হাল ছেড়ে দিলে আমাদের কারোরই চলবে না, তোমাদেরও এটা মাথায় রাখতে হবে। চলো আমরা এবারে কবিতাটা শুরু করি, এরপরে অন্য কিছু যদি মনে পড়ে তখন কবিতাটা বলতেই বলো, ঠিক আছে? চলো কবিতাটা শুরু করা যাক। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, পাহাড়ের উপরে হালকা কুয়াশা। তাহলে দেখো, কবিতার টাইটেল থেকে বোঝা যাচ্ছে যে কবিতাটির ব্যাকগ্রাউন্ড হলো একটা হিল রিজিয়ন, এবং সেই হিল রিজিয়নটা দেখবে মানে পিকচারাস ল্যান্ডস্কেপ, মানে একটা প্রাকৃতিক দৃশ্যপটটি খুব সুন্দর। তো সেই জায়গায় কবি এমিলি ব্রন্টি দাঁড়িয়ে এত মনোমুগ্ধকর দৃশ্য দেখছেন যে তার পুরনো অনেক দিনের কথা মনে পড়ে যাচ্ছে, অর্থাৎ তিনি ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছেন। দেখো, ফ্ল্যাশব্যাক টেকনিকটা তোমরা সিনেমাতে দেখে থাকো। সিনেমায় কি হয়, একটা কাহিনী শুরু হয়, তারপরে সিনেমা যত এগোতে থাকে তত কি হয়, তার পিছনের কাহিনী অর্থাৎ পুরনো যে কাহিনীগুলো সেগুলো আস্তে আস্তে
দেখানো হতে থাকে, এটাকে বলে ফ্ল্যাশব্যাক। তো এইখানেও কবি একটা সুন্দর দৃশ্যপটের মধ্যে দাঁড়িয়ে কবি কিন্তু তার পুরনো দিনে ফিরে যাচ্ছেন, ছোটবেলাকার দিনে ফিরে যাচ্ছেন। তাহলে এই কবিতাটিতে দেখবে ফ্ল্যাশব্যাক টেকনিক ব্যবহার করা হয়েছে। এবারে কবিতাটা শুরু করার আগে আরও দু একটা টেকনিক্যাল কথা আমি বলতে চাই। সেটা দেখো, এই কবিতাটিতে মোট 4টি স্ট্যান্জা আছে। 4টি স্ট্যান্জা দেখো, প্রতিটি আবার 4টি লাইনের। এই 4 লাইনের এক একটি স্ট্যান্জাকে বলা হয় কোয়াট্রেন। 4 লাইনের স্ট্যান্জাকে বলা হয় কোয়াট্রেন। তাহলে 4টে স্ট্যান্জা মানে 4টে কোয়াট্রেন। এবারে দেখো, প্রতিটি কোয়াট্রেন খেয়াল করো, প্রথম লাইনের শেষ শব্দের উচ্চারণের সঙ্গে তৃতীয় লাইনের শেষ শব্দের উচ্চারণ মিল আছে। আবার দ্বিতীয় লাইনের শেষ শব্দের উচ্চারণের সঙ্গে চতুর্থ লাইনের শেষ শব্দের উচ্চারণ মিল আছে। এই যে শব্দের অন্তমিলের উচ্চারণে মিল, এটাকে বলে রাইম। এই রাইম কীভাবে কাউন্ট করতে হয় সেটা আমি স্কুল খুললে দেখিয়ে দেবো। এবারে দেখো, তোমাদের আরও একটা যেটা বলবো সেটা হচ্ছে, দেখো এখানে একটা সাহিত্যের মধ্যে যে অলংকার প্রয়োগ করা হয়, ইংরেজিতে বলে ফিগার অফ স্পিচ, তার একটা টেকনিকের বহুল ব্যবহার হয়েছে। সেটা কি না, অ্যালিটারেশন। আগে অ্যালিটারেশন জিনিসটা বুঝে নাও। অ্যালিটারেশন হচ্ছে কোনো সাউন্ড যদি একটি লাইনের মধ্যে বা তার কনসিকুয়েন্ট লাইনগুলোর মধ্যেও একটি সাউন্ড বারবার ফিরে আসে, তাহলে সেটাকে বলা হবে অ্যালিটারেশন। তোমাদের একটা উদাহরণ দিলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। তোমরা রবীন্দ্রনাথের একটি গান শুনেছো, অনেকে গেয়েওছো, সেটা হচ্ছে মনোমর মেঘেরও সঙ্গী। এবারে যদি খেয়াল করো, গানটার এই ছোট্ট একটি লাইন মনোমর মেঘেরও সঙ্গী, এইটুকু লাইনের মধ্যেই 3বার সাউন্ডটা ঘুরে এসেছে। তাহলে এই যে বারবার রিপিট হচ্ছে সেম সাউন্ড, এটাকে বলে অ্যালিটারেশন। দেখবে এই কবিতাটির মধ্যে বহু সাউন্ড বারবার ঘুরে এসেছে। কেন? এটা কেন করা হয়েছে? তোমার কানে শ্রুতি মধুর করার জন্য, পাঠকের কানে এটাকে তোমার কি বলে মানে এটার মিষ্টতা আনার জন্য, কবিতাটা পড়তে যাতে ভালো লাগে। তো এইগুলোই বলার, আরও কিছু মনে পড়লে পরে বলছি। কবিতাটা শুরু করছি। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, পাহাড়ের উপরে হালকা কুয়াশা। তোমরা যদি কেউ পাহাড় গিয়ে থাকো তাহলে দেখবে পাহাড়ের ওয়েদার খুব কমই ক্লিয়ার হয়। হ্যাঁ, তো বেশিরভাগ সময় দৃশ্যমানতা খুব কম থাকে, হয় সেখানে হেভি ফগ থাকে, প্রচণ্ড কুয়াশা, না হলে প্রচণ্ড মেঘ থাকে। এবারে হালকা কুয়াশা থাকা মানে কিন্তু ওয়েদারটা ভালো। আমরা একদম পাহাড়ে ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার খুব কম সময়েই এক্সপেক্ট করতে পারি, হালকা কুয়াশা থাকবেই। তো মাইল্ড দ্য মিস্ট কথাটার মানে হলো মাইল্ড, কুয়াশাটা হচ্ছে হালকা, জেন্টল, ডেলিকেট, লাইট। মিস্ট কি? মিস্ট হচ্ছে ফগ। তাহলে ফগ বা তোমার কুয়াশা, মিস্টটা হচ্ছে খুবই হালকা, হেভি নয়। আপন দ্য হিল, কোথায় আছে? পাহাড়ের উপরে। মানে দি হিল ইজ শ্রাউডেড, ইজ কভার্ড বাই এ মাইল্ড মিস্ট, বাই এ জেন্টল ফগ। তার মানে এটা কিসের ইন্ডিকেশন? হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? টেলিং নট অফ স্টর্মস টুমরো। টেলিং নট মানে ইট ডাজ নট টেল, ইট ইজ নট টেলিং। অর্থাৎ হালকা কুয়াশাটা কি বলছে না? বলছে না অফ স্টর্মস টুমরো, কোনো আগামী ঝড়ের কথা বলছে না। তার মানে দিস ওয়েদার, দিস ডেলিকেট মিস্ট ওয়ান্টস টু ইন্ডিকেট দ্যাট টুমরো দেয়ার উইল বি নো স্টর্ম। এখানে টুমরো মানে হুবহু আগামীকাল, মানে তার নেক্সট ডে এরকম নয়,
মানে ইন আপকামিং টাইম, মানে আসন্ন সময়, ইন রিসেন্ট টাইম, ইন রিসেন্ট ফিউচার দেয়ার উইল বি নো স্টর্ম। মানে যে সময়টা আগত, একদম কাছাকাছি যে সময়, তাতে কোনো মানে ঝড় হবে না। তো তাহলে কি হলো? মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল টেলিং নট অফ স্টর্ম টুমরো। তাহলে পাহাড়ের উপরে হালকা কুয়াশা, যে কুয়াশাটা বলছে না আগামীকাল ঝড়ের কথা, তার মানে আগামীকাল ঝড় হবে না, এটাই এই ওয়েদারটা বলতে চাইছে। আমি দুটো ছবি তোমাদের দিয়ে দেব। এটাও যেহেতু দেখো তোমাদেরও অনেক কিছু কারো মনে পড়ে যেতে পারে, ফ্ল্যাশব্যাক টেকনিক ব্যবহার করা হয়েছে এই কবিতায়। তো এই কবিতাটা পড়তে পড়তেও আমি যেহেতু ব্যক্তিগতভাবে নর্থ বেঙ্গল খুব ভালোবাসি, আমারও অনেক মনের স্মৃতি মনে পড়ে যায়। তো আমি দুটো ছবি খুঁজে বের করে রেখেছি তোমাদের দেখাবো বলে, আমি দিয়ে দিচ্ছি। যেখানে তোমরা দেখতে পাবে যে হালকা কুয়াশা, যেখানে থার্ড কোয়ার্টারে তুমি পাবে ব্লু মিস্টের কথা, যেখানে তুমি বুঝতে পারবে যে একদম হালকা কুয়াশায় কেন কবি একদম পরিষ্কার ওয়েদারের কথা বলছেন। আর যদি ঘন কুয়াশা থাকে বা মেঘ থাকে, স্টর্ম যখন আসন্ন হয়, তখন কীরকম ওয়েদার থাকে। তো দেখো তারপরে লাইন, নো, আগে তো একটা নট বলেছেন আগের লাইনে, আবার বলছেন নো। দ্বিতীয়বার না বলার মধ্যে দিয়ে কি বোঝাতে চাইছেন? দ্বিতীয়বার না বলার মাধ্যমে কবি বোঝাতে চাইছেন যে আমি জোর করে বলছি, দেখো, আই এম অ্যাসার্টিং। হ্যাঁ, তিনি স্ট্রেস দিচ্ছেন, তিনি জোর করে বলছেন যে না, কখনোই হতে পারে না, ঝড় আসবে না। কেন কেন ঝড় আসবে না? তিনি দেখো তারপরে বলছেন, দি ডে হ্যাজ ওয়েপড ইটস ফিল, দি ডে হ্যাজ ওয়েপড ইটস ফিল, দিনটা কেঁদেছে, ইটস ফিল, ফিল মানে হচ্ছে ফুল, মানে একবারে পরিপূর্ণভাবে কেঁদেছে, মানে তার যতটা সামর্থ্য ছিল, দিনটা যতক্ষণ পেরেছে ততক্ষণ কেঁদেছে। ফিল মানে হচ্ছে, মানে কি বলবো, মানে ওয়ান ক্যান বিয়ার, টু দ্যাট এক্সটেন্ট ওয়ান ক্যান বিয়ার, মানে যতটা একজন সহ্য করতে পারে, যতক্ষণ একজনের সামর্থ্য, যতক্ষণ একজন কাঁদতে পেরেছে। দেখো, একজন তো টানা কাঁদতে পারে না, হ্যাঁ, একটা সময় যেহেতু কান্নাটা থামে, এই দিনটা যতক্ষণ পেরেছে ততক্ষণ কেঁদেছে। এটা তোমাদের বুঝতে হবে। তার মানে কি? প্রথম কথা, কাঁদে কে? মানুষ কাঁদে। এখানে কাঁদছে কে? ডে। তাহলে দিনকে বলা হচ্ছে যে দিনটা যেন কাঁদছে, তার মানে দিনটাকে মানুষের মতো কল্পনা করা হচ্ছে। ইংরেজিতে কে বলে পার্সনিফিকেশন, অর্থাৎ তার উপর ব্যক্তিত্ব আরোপ করা হলো, ডেটাকে মানুষ হিসাবে কল্পনা করা হলো। তো দি ডে হ্যাজ ওয়েপড ইটস ফিল, ডেটা কেঁদেছে, ওয়েপড, তার কেঁদেছে মানে কি? দিনটাতে বৃষ্টি হয়েছে, ইট রেইনড হেভিলি, বুঝতে পেরেছো? তারপরে দেখো কি বলছে, ইটস ফিল, মানে দিনটা যতটা পেরেছে, বুঝতে পেরেছো, ততটাই কেঁদেছে। তারপরে তার কান্না থেমেছে। এবারে দেখো তারপরের লাইনটা ভালো করে বুঝো, সারা দিনটা কেঁদে, তার মানে সারা দিনটাতে বৃষ্টি হওয়ার পর কিন্তু স্পেন্ট ইটস স্টোর, স্পেন্ট খরচ করা, তোমরা স্পেন্ড মানে যেন খরচ করা, মানে এক্সপেন্ড, উজাড় হয়ে গেছে এখানে বলতে পারো, মানে শেষ করে দিয়েছে, মানে এন্ড করে দিয়েছে, ফিনিশড। কি করেছে? ইটস স্টোর, স্টোর কি? তোমরাও স্টোরে যাও, স্টোর থেকে জিনিসপত্র কিনো, অর্থাৎ যেখানে এই যে তোমার কি বলে, এই যে শপিং মলগুলোকে কি বলা হয়? স্টোর বলা হয় তো, না? তো যেখানে জিনিস জমিয়ে রাখা হয়, এবং তো কারোর বাড়িতেও স্টোর থাকে, হ্যাঁ, স্টোর মানে কি? স্টোর হচ্ছে যেখানে জিনিস জমিয়ে রাখা হয়, সেটাকে বলে স্টোর। তো স্পেন্ড ইট স্টোর, স্টোর মানে হচ্ছে অ্যান অ্যামাউন্ট দ্যাট ইজ কেপ্ট সামওয়্যার, যেখানে কিছু রাখা হয়, কোনো কিছু রাখা হয় যদি, সেটাকে বলে স্টোর। সেই স্টোরটা সে খরচ করে ফেলেছে, মানে শেষ করে ফেলেছে। এবারে সে কি জমানো ছিল? দেখো, অফ সাইলেন্ট সরো, খুব ভালো করে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে সরো,
কি জিনিসটা জমানো ছিল? না সরো, দুঃখ জমানো ছিল। দুঃখ জমানো ছিল, সেটা খরচ করে ফেলেছে কে? দ্য ডে, দিনটা। কিভাবে খরচ করে ফেলেছে? যখন মানে ইট হ্যাজ ওয়েভড ইটস ফিল, যখন এটা মানে তার যতটা সামর্থ্য ততটা কেঁদে দিয়েছে, তখন তার দুঃখটা, জমানো দুঃখটা খরচ হয়ে গেছে। সেই দুঃখটাকে কি বলছে? সাইলেন্ট সরো। আমি এইখান থেকে শুরু করব। কেন সাইলেন্ট বলছে? দুঃখকে কেন সাইলেন্ট বলেছে? কারণ সাইলেন্ট মানে কি? সাইলেন্ট মানে নীরব, ওয়ার্ডলেস, তাই তো? তো এই সরোটা হচ্ছে সিক্রেট, জমানো, গোপনীয়, মানে যে সরোটা কারোর সঙ্গে ভাগ করে নেওয়া যায় না, সেই সরোটাই হচ্ছে সাইলেন্ট সরো। সবসময় মনে রাখবে, মানুষের মানে প্রচণ্ড দুঃখ হলে, তার সত্যিই যদি অন্তর থেকে প্রচণ্ড দুঃখ হয়, সে কিন্তু গলা চড়িয়ে চড়িয়ে কাঁদতে পারে না, বা 10 জনের সামনেও কাঁদতে পারে না চেঁচিয়ে চেঁচিয়ে যে আমার প্রচণ্ড দুঃখ হচ্ছে। বরং নীরবে ঘরের কোণে সে একলা লুকিয়ে লুকিয়ে কাঁদে, এবং তার ফলেই তার মনটা হালকা হয়। হ্যাঁ, দেখবে মানে এটা সবার জীবনে ঘটে, তোমার জীবনে, তোমাদের জীবনে, আমার জীবনে, মানে সবার জীবনে এটা ঘটে। একটা পর্যায়ে এমন আসে যেখানে মানুষ দুঃখের কথা কাউকে বলতে পারে না। হ্যাঁ, তো তখন কি হয়, যে সে একলা ঘরে লুকিয়ে লুকিয়ে কাঁদে। তাতে কি হয়, মানে ইটস পজিটিভ, ইটস ভেরি পজিটিভ। তাতে তার মনের দুঃখ, তার মনের কষ্ট অনেকটাই কিন্তু লাঘব হয়ে যায়। সেই তুলনাটাই এখানে আনা হচ্ছে। দেখো, যে দি ডে হ্যাজ ওয়েভড ইটস ফিল, দিনটা পরিপূর্ণভাবে কেঁদেছে, তার ফলে কি হয়েছে? স্পেন্ডস ইট স্টোর, তার ফলে তার জমানোটা শেষ করে ফেলেছে। কিসের জমানো? অফ সাইলেন্ট সরো, তার নীরব দুঃখটা যা জমা ছিল সবটাই শেষ করে ফেলেছে। দেখো, উইলিয়াম শেক্সপিয়ারের একটা নাটক আছে, তোমরা কেউ বড় হয়ে পড়তেও পারো। হ্যাঁ, নাটকটার নাম হচ্ছে কিং হেনরি। কিং হেনরিতে, কিং হেনরি 6, তাতে একটা লাইন আছে, টু উইপ ইজ টু মেক লেস ডেপথ অফ গ্রিফ। টু উইপ ইজ টু মেক লেস ডেপথ অফ গ্রিফ, মানে কাঁদলে যে দুঃখ, যে জমানো দুঃখ, তার গভীরতাটা অনেকটা হালকা হয়ে যায়। দেখো, সেই রকমই এই লাইনটা নয়, এই লাইনটা সেই রকমই, যে কাঁদার ফলে তার যে দুঃখটা জমানো ছিল, সেই দুঃখ। তোমরা সবাই হোমারের লেখা ইলিয়াড ও ওডিসি মহাকাব্যের নাম শুনেছ। তো ওডিসি মহাকাব্যে দেখা যাচ্ছে, ওডিসিউস যখন ফিরছিল তার নিজের রাজ্যে, তখন সে সমুদ্রের ওপর বিভিন্ন ঝড়ঝঞ্ঝা বিপদের মধ্য দিয়ে যায়, এবং যখন একটা দ্বীপে ওঠে, সেখানে সে এবং তার সঙ্গী সাথীরা একটি দৈত্যের মুখে পড়ে। সেই দৈত্য তার অনেক সঙ্গী সাথীকে হত্যা করে। তো পরবর্তীকাল তার কালে তার হাত থেকে কোনো রকম উদ্ধার পেয়ে অন্য একটি দ্বীপে গিয়ে আশ্রয় নেয় তারা। তো সেখানে গিয়ে কিন্তু তাদের মনে প্রচণ্ড দুঃখ হয়, ওডিসিউস এবং তার সঙ্গী সাথীদের মনে, এবং তারা কেঁদে ফেলে। অনেকক্ষণ কাঁদার পর তাদের মনটা অনেকটা শান্ত হয়, এবং তারা আবার নতুন করে যাত্রা শুরু করার মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তো কান্না মানুষকে অনেকটা স্বাভাবিক করে তোলে। তো এখানে তাহলে অ্যানালজি, তুলনাটা বোঝো, যে এই দিনটাকে বলা হচ্ছে যে দিনটা প্রচুর কেঁদেছে, মানে প্রচুর বৃষ্টি হয়েছে, তার ফলে তার মনের দুঃখ অনেকটা শান্ত হয়েছে, মনে যত দুঃখ জমা ছিল সেগুলো শেষ হয়ে গেছে। তার মানে ঝোড়ো মেঘ, মানে হেভি ফগ, এগুলো সব কিন্তু মুছে গেছে, এবং তোমার কি বলে, মানে মাইল্ড মিস্ট ঘেরা একটা নতুন অ্যাটমসফিয়ার, নতুন তোমার কি বলে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা পর্বতকে আমরা, পাহাড়কে আমরা দেখতে পাচ্ছি। তো তাহলে এটা দেখো, তোমার কি বলে অ্যানালজিটা অনেকটা কি মানে একদমই ঠিকঠাকভাবে কবি দিয়েছেন। তো দেখো, তোমাদের হয়তো মনে হতে পারে যে এরকম একটা অ্যানালজি কেন কবি আনলেন। তো কবি তোমাদের কবির পার্সোনাল যে জীবন, তার যে বায়োগ্রাফি, সেটা আমি তোমাদের বলেছি।
তো সেখানে তোমরা দেখেছো যে কবির মানে অনেক ঝড়ঝঞ্ঝা, অনেক বিপদ আপদ, অনেক দুঃখের মধ্য দিয়ে বড় হয়েছেন। তাহলে সেই হিসাবে দেখো, আমরাও যদি মনের কোনো দুঃখ হয় প্রকৃতির মাঝে আশ্রয় খুঁজে নিই, সেরকমভাবে কবিও যে তার এই যে প্রকৃতির মাঝে এরকম একটা দুঃখ এবং আনন্দের খেলা দেখতে পাচ্ছেন, এটার কারণ তার নিজের জীবনেও তিনি দুঃখ আর আনন্দের তোমার কি বলে অভিজ্ঞতা পেয়েছেন। তো দেখো, এই স্ট্যান্ডাটা আপাতত এই পর্যন্তই পড়িয়ে রাখলাম। শেষ করার আগে এই শেষ লাইনটি আরেকবার দেখো, স্পেন্ড ইটস স্টোর অফ সাইলেন্ট সরো। দেখো সরি, কিছুক্ষণ আগে আমি অ্যালিটারেশনের কথা বলছিলাম, তো খেয়াল করো এতে খুব ভালো অ্যালিটারেশনের উদাহরণ আছে। স্পেন্ড ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, স্পেন্ড ইটস স্টোর অফ সাইলেন্ট সরো। তাহলে দেখো স সাউন্ড বা এস বারবার ঘুরে ফিরে আসছে, বারবার রিপিট হচ্ছে। ঠিক আছে, এই পর্যন্তই থাক। তোমাদের যদি কোথাও অসুবিধা হয় তোমরা গ্রুপে জানাও, আর বাকিটা পরের দিন শেষ করে দেবো। ঠিক আছে।